100 গরু নিয়েও যদি কোনো খামারি কাজ করে, ফ্যাটারিং খামারি, সে গরু যদি বেচা বিক্রি না করে, মানে ব্যবসায়িক প্রতিদিন হয়তো বিক্রি করবে কিনবে এরকম না করে, 100 গরু লালন পালন করে সে সংসার চালাতে পারবে না। আপনি হুট করে টাকা আছে, কালকে গরু কিনে ওই দালাল বলতেছে 25-30 লিটার দুধ হয় এটা। আরে ভাই, ওটা একদিন বা 2 দিন দেখছে কোনো কারণে শরীর থেকে 1 দিন বা 2 দিন বা 5 দিন পাইছো। দুধ কিন্তু 12, 15, 16 মধ্যেই থাকে। আমরা ক্রস করাবো না, ক্রস সরকার করাইছে এই দেশে সমস্ত ভিড় নষ্ট করছে সরকার, আমরা করি নাই। কেন করি নাই? পাবনা জাতের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আচ্ছা, নর্থ বেঙ্গল গ্রেড স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আরসিসি বৈশিষ্ট্য আছে, মিরকাতে বৈশিষ্ট্য আছে। আমাদের দেশি গরুর সাথে আপনি ফিজিয়ান নিয়ে এসে অ্যাডাপ্ট করতে পারলেন না, কি আবার নিতে পারে না, পিওর ব্লাড দেওয়া যাবে না, তাহলে দেশের মধ্যে দাও 50%, 60%, 40% দিয়ে জাত উন্নয়ন করো। এই জাত রান করতেছে 1972 সাল থেকে, প্রায় 60 বছর, 55 বছর যদি আমি মোটা মানে মাংসের গরু নিয়ে কাজ করতাম ভাই, আমার বাংলাদেশের মাংস নিজেরা খেয়ে রপ্তানি করতে পারতাম। ওই জায়গাতে পিওর ব্লাড নিয়ে যেটা কাজ হয় সেটা নিয়ে আসতেছেন না। আমাদের দেশে আবহাওয়ার সাথে মিলে না, দেশের সাথে ক্রসে দেশই নষ্ট করছেন আপনারা। আমি কিন্তু কিছু ছাড়ি নাই, আমি ডেটিতেও আছি, ফ্যাটারিংও আছি, অতএব ভুল বুঝেন না কেউ। মানে আমার কষ্টের জায়গাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি জানি যে এই ভিডিওটা তো আসলে প্রমোশনের জন্য না, ভিডিওটা জাস্ট আমার খামারি ভাইরা দেখবে, হ্যাঁ, তাদের একটু ধারণা ক্লিয়ার করার জন্য। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটা মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেলের দ্বিতীয় প্রতিবেদন নৌবিতে আগ্রহ গাভী নিয়ে। এবং এই মোমেন ভাই, জি, আমি জানি যে আপনি ফ্যাটেনিং এর জন্য আপনার ছাত্র। হঠাৎ সেই ফ্যাটেনিং থেকে কেন আপনি আপনার ডেইরিতে ঢুকে গেলেন? ডেইরিতে আসার কারণ হলো, ডেইরিতে সহজে আসি নাই, আমরা বেশ কয়েক বছর ফ্যাটারিং করার পর আস্তে আস্তে ডেইরি ডেভেলপ করছে। ডেইরির যে গরুগুলো দেখছে সব আমাদের কিন্তু নিজস্ব ঘরের থেকে নেওয়া, মানে এগুলো হয়তো 12 মাস 8 মাসের বাচ্চা নিয়ে এই প্রজেক্টে আসছে। এখন এই মুহূর্তে ডেইরিতে ভালো আছে। আমি এই মুহূর্তে যদি বলি, ফ্যাটারিং এর যে কস্টিং মিনিমাইজ করে আউটপুটটা আসতেছে না, কিন্তু ডেইরিতে কিন্তু আমার এই গরুগুলো মাত্র কয়টা, এখানটাই মনে হয় 12টা গরু আছে, এর মধ্যে প্রেগনেন্সিতে আছে 2-3টা, মানে ডাইফিরোডে আছে 9টা গরুর থেকে ধরেন 120 কেজি 30 কেজি দুধ আসতেছে। তার মানে এখানে আমার প্রায় 2.5 লাখ টাকা প্রতি মাসে এর দুধ থেকে আসে, 70 টাকা কেজি বিক্রি করে। এই দিয়ে একে সার্ভাইভ করাতে পারছে। হ্যাঁ, যে জিনিসটা আমি এটা পাচ্ছি না এটার থেকে, এটা প্রতিদিন আমাকে টাকা দিচ্ছে, প্রতিদিন ও টাকা দিচ্ছে। প্রতিদিন ধরেন মিনিমাম আমাকে দিচ্ছে মিনিমাম 10,000 টাকা দিচ্ছে। 10,000 টাকা দিলে তাহলে আমার রাখা, আমার ওর খাওয়ার, এগুলা দিয়ে আমি কভার করতেছি। আমার ওদেরও খাবার দিতে হচ্ছে, ওদেরও কিছুটা দেওয়া যাচ্ছে। ডেইরি যারা করতেছে, আমি বলবো যে ডেইরি যে দুধের দামটা যদি একটু ভালো হতো, এভারেজ 80-90 টাকা হতো, আর ভালো যদি বীজ সিমেন্ট দিয়ে যদি ভালো জাত উন্নয়ন করা যেত, তাহলে ডেইরিতে আমাদের প্রফিট আছে। কিন্তু আসলে ফ্যাটারিং এই মুহূর্তে আমি প্রফিট খুঁজে পাচ্ছি না। বীজ সিমেন্ট কেমন সিমেন্টটা চান আপনারা? আমরা চাই আসলে আমাদের দেশের যে আবহাওয়া এবং আমাদের দেশে যে খাওয়ার উৎপাদন গরু যে খায়, সেই খাওয়ারে ব্যালেন্স করে যে জাতটা আমাদের টেকসই হবে সেটা, এবং দুধ ভালো উৎপাদন হবে, সাথে সাথে মাংস উৎপাদন করা যেতে পারে, এরকম একটা ব্যালেন্স একটা প্রোডাক্ট চাই আমাদের। আমরা হলস্টাইন ফিজিয়ান নিয়ে আসলাম, ওর যে খাওয়ার ম্যানেজমেন্ট, ওর যে জীবনযাত্রা, তার সাথে আমার জীবনযাত্রা না মিলে, তাহলে আমাদের দেশে প্রোডাকশন আসতেছে না। একটা গরুর থেকে আমরা ম্যাক্সিমাম এভারেজ, অনেকে বলে যে 30 লিটার দুধ হয়, 20 লিটার দুধের, তো এটা দুধ না। দুধ হলে একটা গরুর তার সার্কেলের ডাইপিরিয়ড না হওয়া পর্যন্ত 305 দিনে কতটুকু হয়, 305 দিনে কতটুকু হয়, রাইট, একদম গুরুত্বপূর্ণ কথা বলছেন। এর হলো এভারেজ আমাদের 10 কেজি এভারেজ পাই কিনা, সব টপ লেভেল পাই 10 কেজি, 10-12 কেজি টপ লেভেল পাই। ম্যাক্সিমাম দুধ আছে 6-7 লিটার করে, মানে যদি আপনি ভাগ করে দেন, একটা সময় আমার 30 লিটার হলে, একটা সময় আমি ধাপ করে 5 লিটারে, এটা তো হইলো না। একটা গরুর, এই গরুটা লাইফ সার্কেলে এ যখন বাচ্চা দিল, যখন মিল্কিং স্টেজ আসলো, মিল্কিং প্রোডাকশন আসলো, এখান থেকে ও বাচ্চা কনসেপ্ট করে ডাইয়ে গেল, যা দুধটা স্টপ হয়ে গেল, এই কত দিনের মধ্যে কত লিটার এভারেজ পাইলেন, অথবা 1 বছর পুরো আপনি ওকে ওর ভাগ্য, ও তো 1 বছর খাচ্ছে, তা তো খরচ আছে। তাহলে 1 বছর 365 দিনে একটা গরু কত লিটার দুধ দেয় এভারেজ তার বছরে, সেটাকে এভারেজ করবেন, দেখবেন 10-12 লিটারের উপরে কোনো দুধের প্রোডাকশন নাই আমাদের। কিন্তু আপনার যে যারা দামি লিটার মানে কিন্তু 3000 লিটার, 3000 লিটার আমাদের আসলে 1800 থেকে 2400। তাহলে আপনি কিভাবে ওকে তো মনে করলেন যে আপনি হিসাব করলেন স্যার, যে প্রতিদিন ও 10 লিটারই ধরলাম যে 3000 লিটার ও দুধ উৎপাদন করলো, প্রতিদিন 10 লিটার, তাহলে এই 10 লিটার ও যে পিক সিজনে
ও ধরেন 20-25 লিটার দিছে, ওইটাকে হাইলাইট করতেছেন এত আমরা। এটা তো যারা গরু বিক্রি করে না, হ্যাঁ। গাভী বিক্রি করে, ওরা বলে 12,000 লিটার দেয়, হ্যাঁ কিন্তু ও তো খালি বেচার জন্য মানে ওই বলে। কথাটাই বলতে যে বুঝতে সুন্দর হবে একটা আমরা কম সাধারণ, হয় ওদের। আমরা যারা সাধারণ যারা ফ্যাটেরি আছি বা গাবি করি না, যারা গাবির বাইরে আছে, তারা মনে করে 25 লিটার দুধ দেয়, এবারে সারা বছরই 25 লিটার দুধ পাবো আমি। বিষয়টা এটা ভাই, ওইটা 1 মাস বা 2 মাস থাকে, তাও না, একদিন দুদিন থাকে। একদিন দুদিনও থাকে, ওই একদিনের রেকর্ড ধরে রাখেও। তো এইভাবে ভুল বোঝানো হয় আমাদের, আমাদের বোঝাতে হবে, সুন্দরভাবে তথ্য দিতে হবে যে ভাই তুমি বাংলাদেশি প্রেক্ষাপটে একটা যে ফ্রিজিয়ান গরু গাবি গরু যদি করো, এই গরুটা দুধ দেওয়ার ক্যাপাসিটি 2500 থেকে 3000 লিটার ম্যাক্সিমাম পাবা। সেই অনুযায়ী তুমি তার বডি মেনটেনেন্স, খাওয়ার এগুলো কস্টিং করো। কারণ ও যদি 5 মাস দুধ দেয় বা 6 মাস দুধ দেয়, 6 মাস তো ডাই থাকবে, ডাই তাহলে খাওয়া দেবেন না, খরচ কস্টিং আছে না, সে কস্টিং কোথায়, ওর দুধের পুরো আসবে, তাই তো। তো এভারেজ 10 লিটার দিলে আমরা সন্তুষ্ট, কিন্তু আমরা 3000 লিটার দুধ পালেই কিন্তু আমরা সন্তুষ্ট, মানে ওর বডি ওর খাওয়ার ম্যানেজমেন্ট, ওর বডি লালন পালন, ওর বাচ্চারা এগুলো হয়ে যায়। আসলে তা না, আমাদের ক্যাপাসিটি আপনি বলছেন 1500 লিটার 1800 লিটার বছরে, 1800-2200, তাহলে আপনি এভারেজ কিন্তু 10 লিটার 5 লিটারে পাচ্ছেন আপনি। 10-এর ডাউনে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, যারা খামার করে, যারা ডেইরি খামার করে, তারা কিন্তু এটা বুঝে না, বুঝে খালি ওই যে যারা বিক্রি করে অথবা বড় বড় খামারি যারা বলতেছে আমার এটা 35 লিটার 40 লিটার বলার জন্য বলে, ভাই ওইটা তো 2 দিনের রেকর্ড, এভারেজ রেকর্ডটা দেখতে হবে আপনাকে। এভারেজ লিটার 3000 লিটার দুধ পান, আলহামদুলিল্লাহ, তাহলে এই প্রজেক্টটা আপনি টিকাতে পারবেন। তো এই কারণে আমরা চিন্তা করছি যে প্রতিদিন কিছু টাকা আসবে, মাসে কিছু টাকা, এই যে আমাদের এখন যে টাকা আছে রাখালে বেতন টেতন এদের খাওয়া দাওয়ার হয়ে গেছে, এবং সম্পদ এটা আমার কোনো লাভ নাই এখান থেকে মনে করেন, বাট আমার টাকাও ইনভেস্ট করি নাই, খালি কিনে দিয়েছি, এই সম্পদ এই যে লাভ আমার। এর খুলতো, হ্যাঁ এই যে বাচ্চাগুলো পেয়েছি দেখেন, এখানে 12টা বাচ্চা আছে, ওই 2টা দিয়ে, ওই সাইডে 2টা দিয়ে 12টাই উঠাও ভিতরে যাও, ওঠো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, উঠাও। বাছুরগুলো উস্কো আছে কেন? এগুলো হচ্ছে শীতের কারণে, হ্যাঁ শীতের কারণে একটু উৎসাহ দেখা যাচ্ছে, বাট একটু তো খড় বিছাই দিতে পারেন এক পাশে, বালি দিয়ে, শুকনো বালি দিয়ে, তাহলে একটু খড় দিয়ে দিন। বালি, আচ্ছা ঠিক আছে, খড় দেওয়া যাবে। আপনি বলেন এই বাচ্চাগুলো ধরেন প্রফিটে আসবে, এই 12টা বাচ্চা যদি 1 বছর পরে আপনি যদি এভারেজ যদি 60-70 করে বিক্রি করতে পারেন, তাহলে 7-8 লাখ টাকা এটা আপনার প্রফিট হবে। আচ্ছা, যেহেতু সিমেন্টের কথা বলতেছিলেন, আপনারা আসলে কোন ধরনের সিমেন্ট চান? আপনি কি ফ্রিজিয়ান, ফ্লেকবি বা গিরল্যান্ডো এগুলো চান, নাকি ব্রাহ্মা, লিমুজিন এগুলো চান? না, ব্রাহ্মার জন্য এক একটা গরুর জন্য এক এক রকম। এখন যদি আমি ফিজিয়ান হলস্টাইন গরু যদি লালন পালন করি, তাহলে আমার ফিজিয়ানের মধ্যে থাকতে, হলস্টাইনের মধ্যে থাকতে হবে। আর যদি বলেন যে আমার দেশি গরুকে জাত উন্নয়ন করবো, আমি বারবার বলতেছি দেশি গরু লালন পালন লাভ হচ্ছে না, এটা পরীক্ষিত, তাহলে আপনি কি করবেন? এটা তো একসময় বিলুপ্ত হয়ে যাবে। সোকে জাত উন্নয়নের জন্য ব্রাহ্মা দেন, অসুবিধা নাই, অসুবিধা তো নাই। ফিলেকবির কথা বলছে, ফিলেকবির দুধের ক্যাপাসিটি আমার জানার মধ্যে কম, ওদের মাংস উৎপাদনের জন্য ফিলেক্সি ভালো। আপনি গরু কি অরিজিনাল ফিজিয়ান নিয়ে এসে আমাদের হাতে তুলে দিচ্ছেন, না আমাদের দেশি গরুর সাথে ক্রস করে আমরা জাত উন্নয়ন করছি? বাংলাদেশে অরিজিনাল মানে ফিজিয়ান গরু, বিদেশি ইম্পোর্টেড গরু হাতে গোনা 2-4-5 জন বড় খামারের কাছে থাকতে পারে। আমাদের মধ্যে যে খামারি আছে আমাদের সাথে, যাদের বিলো বা উপরে আছে, যারা সব ক্রসিং হয়ে আসছে আমাদের দেশি গরুর সাথে। ডেইরি নিয়ে আছেন, বলছেন ডেইরিটা ভালো, তা আর কি করা উচিত ডেইরিতে? হলো প্রথম কথা হলো যে আমাদের ঘাসের জমির খুব সংকট, ডেইরির সাথে কিন্তু ঘাসের ব্যাপক সম্পর্ক। মানে গাভী মানে ঘাস, একটা গাভী 30 কেজি ঘাস খায়, 25 কেজি ঘাস খায়, এই ঘাসের সাপোর্ট দিতে হবে, ভালো মানের দানাদার দিতে হবে, এটারই ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে দুধের দামটা যদি একটু বেড়েও যায়, আমি বলি গুঁড়া দুধ ইম্পোর্ট করেন আপনারা, দেশের দুধ আমাদের দুধ আমরা খাই না। আপনারা দেখবেন যে গুঁড়া দুধের একটা বিশাল একটা সরকারে বসে আছে, এরা ইম্পোর্টার, তারা হলো কোনোভাবে দেশের গরুর দুধের দাম কোয়ালিটি খারাপ দেখায়, মাঝে মাঝে টেস্ট করে বলে সীসা আছে, এই আছে সেই আছে, দুধকে আমাদের গরুর দুধটাকে আমরা বিলো করে রাখছেন, দুধের দাম একটু বাড়া দেন, তাহলে ভালো মনে খাদ্য দিয়ে আমাদের দুধেরটা উৎপাদনটা বৃদ্ধি করি আমরা। এই দামটা বাড়া দিতে পারবো না, আমি তো আসলে 18 কোটি মানুষের কথা ভাবতে হবে না। আমার কথা শুনেন, আপনি 18 কোটি মানুষের কথা আমরাও ভাবি, আমিও তো 18 কোটির মধ্যে মানুষ, আমি একটা, কিন্তু আমি যখন আপনাকে ভালো একটা প্রোডাক্ট দিতে যাব, সেই প্রোডাক্টের ভ্যালুটা মানে উৎপাদন খরচের সাথে আমার বিক্রয় মূল্য, এই গ্যাপটা যদি মিনিমাম লাভ না হয়, তাহলে এই সেক্টরে তো ইয়াং জেনারেশন আসবে না, কেউ ইনভেস্টই করবে না। কোনো ইন্ডাস্ট্রিয়াল যারা ইনভেস্ট করে বাধ্য হয়ে করে, তারা কিছু লোক আছে কালো টাকা সাদা করার জন্য কাম করে, কিছু লোক আছে যে আমার কিছুই করার নাই, সময় কাটতেছে না, শৌখিনভাবে কিছু গরু করে। কিন্তু যারা অরিজিনাল কমার্শিয়ালভাবে বিজনেস করতে চায়, আমি একটা ফ্যামিলি, আমি আপনার ছোট্ট কথা বলি, 100 গরু নিয়েও যদি কোনো খামারি কাজ করে, ফ্যাটারিং খামারি, সে গরু যদি বেচা বিক্রি না করে, মানে ব্যবসায়িক প্রতিদিন হয়তো বিক্রি করবে কিনবে এরকম না করে, 100 গরু লালন পালন করে সে সংসার চালাতে পারবে না।
এই পরিস্থিতি পারবে না, ফ্যাটেনিং এরকম এমন অবস্থায় আছে এটা। এর সাথে কি মানে সত্য কথা বলবো, গোপন কথা বলবো? গোপন কথা এটা, এই কারণে বলতেছি যে আপনি R&D করেন, আপনারা এই সেক্টরটা নিয়ে ভাবেন, এই সেক্টরটা কিভাবে, এই যে আপনি বললেন যে ব্রাহ্মা জাত বা অন্য অন্য যে দামি জাতগুলো আছে সেগুলো যে মাংসের জন্য ভালো হয়, ফ্যাটেনিং এর জন্য আমাদের দেন না। আমরা ক্রস করাবো না, ক্রস সরকার করাইছে এই দেশে। এই দেশে সমস্ত ব্রিড নষ্ট করছে সরকার, আমরা করি নাই। কেন করি নাই? পাবনা জাতের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আচ্ছা, নর্থ বেঙ্গল গ্রেড স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আরসিসি বৈশিষ্ট্য আছে, মিরকাতে বৈশিষ্ট্য আছে। আমাদের দেশি গরুর সাথে আপনি ফিজিয়ান নিয়ে এসে অ্যাডাপ্ট করতে পারলেন না, কি আবার নিতে পারে না, পিওর ব্লাড দেওয়া যাবে না, তাহলে দেশের মধ্যে দাও 50%, 60%, 40% দিয়ে দিয়ে জাত উন্নয়ন করো। এই জাত রান করতেছে 1972 সাল থেকে, দ্যাট মিন প্রায় 60 বছর, 55 বছর যদি আমি মোটা মানে মাংসের গরু নিয়ে কাজ করতাম ভাই, আমার বাংলাদেশের মাংস নিজেরা খেয়ে রপ্তানি করতে পারতাম। ওই জায়গাতে পিওর ব্লাড নিয়ে যেটা কাজ হয় সেটা নিয়ে আসতেছেন না। আমাদের দেশে আবহাওয়ার সাথে মিলে না, দেশের সাথে ক্রসে দেশি নষ্ট করছেন আপনারা, দেশি বিডি নষ্ট করছেন আপনারা। না আমার কি যুক্তি আছে কোথায়? না, যুক্তি আছে। এই কারণে আমার পিওর ব্লাড দেন, যেটা হলো পিওর ব্লাডে থাকবে, দেশির জায়গায় থাকবে, ফিজিয়ানের জায়গায় থাকবে, ব্রাহ্মার জায়গায়, লিমোজিন জায়গায় থাকবে। এই ধরনের যে ভালো ভালো ব্রিড আছে সেগুলো পিওর ব্লাড দিয়ে কাজ করান। আপনি ফ্যাটেনিংটাকে পছন্দ করছেন না করছেন? না, আমি করছি, আমি করি নাই তা না, বুঝছি। আমি ফ্যাটেনিং এ এই মুহূর্তে আমরা লসে আছি, ডেইরিতে হালকা লাভে আছি। কারণ দুটা রকম। ফ্যাটেনিং কিন্তু খুব ইজি মেইনটেনেন্স করা, কিন্তু ডেইরিতে আবার কোনো অনেকগুলো এক্সপেরিয়েন্সের ব্যাপার থাকে। আমি ডেইরিতে মোটামুটি একটা মানে ক্যাশ কাউ বলি আমরা, যেটা প্রতিদিন টাকা পাচ্ছেন, হ্যাঁ। আর আপনার আপনার গরুর ফ্যাটেনিং গরুতে আপনি বছর 60,000 টাকা নিচ্ছেন। আবার যদি আপনার মানে নিজে ইনভলভ, আমার মতো লোক তো আমি পারি না ভাই, গাবতলির হাটে এখন 5টা গরু বিক্রি করা আমার সম্ভব না। আপনি বিক্রি করতে হবে, এমন একটা চক্র এটা। আপনি বাজারে গরু তুলে বিক্রি করতে পারেন, অথবা আপনাকে বিক্রি করতে হবে নির্দিষ্ট কিছু পয়েন্ট ধরে, যে কিছু বিক্রি করলেন আপনি সহবরাতে, কিছু বিক্রি রোজারিতে, কিছু কুরবানিতে, এভাবে সে ই করতে হয়। তো এই জায়গায় যে উৎপাদন, আমি বারবার বলতেছি, আমি কিন্তু একবারও বলি খারাপ বলি না, বলছি যে আমার যে পরিমাণ কস্টিং হচ্ছে সেলিংয়ে যায় আমি কিন্তু মেলাতে পারছি না, কারণ আমার কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে, সম্ভবত আমি লস করতেছি। তাহলে হয় মাংসের দাম বাড়াবেন আপনারা, অথবা পারিপার্শ্বিক যে কস্টিংগুলো আছে সে কস্টিং কমানোর ব্যবস্থা। আপনি কমান আপনারটা, আমি আর কত করবো ভাই? এখন যেহেতু আপনি ডেইরি করে ভালো করছেন বললেন, আমাদের অনেক ভাই আছে ডেইরি করে ভালো করতে পারছে না, তাদের জন্য আমরা পরামর্শ কি? ডেইরি করে ভালো করার একটাই উপায় আমি বলবো, যে যারা ডেইরিতে আছেন, ডেইরি করতেছেন, যারা অভিজ্ঞ খামারি, তাদের সংস্পর্শে আসতে হবে আপনাকে। সংস্পর্শে মানে আপনার পাশে ধরেন পরের গ্রামে একটা ভালো একটা ডেইরি ফার্ম আছে, ওই ভাইয়ের সাথে বসেন, আপনি বসে জাত চেনেন, খাওয়ার ম্যানেজমেন্ট জানেন, ট্রিটমেন্ট সময় ধারণা নেন, নিয়ে তারপর আসবেন এখানে। আপনি হুট করে টাকা আছে, কালকে গরু কিনে ওই দালাল বলতেছে 25-30 লিটার দুধ হয় এটা, আরে ভাই ওটা 1 দিন বা 2 দিন দেখছে কোনো কারণে শরীর থেকে 1 দিন বা 2 দিন বা 5 দিন পাইছো, দুধ কিন্তু 12, 15, 16 মধ্যেই থাকে। কথা হয়তো অনেকে মার্কেটে যারা আছে তারা অনেক কথা বলতে পারে, একটা গরুর দুধের পাইপলাইন দেখতে হবে, তার টোটাল সার্কেল লাইফে কতটুকু দুধ পায়, এটা হলো দুধের মেজারমেন্ট। একদিনে দুধের মেজারমেন্ট আসে না। তো এই যারা রেডি করতেছেন তারা প্রচুর ঘাস করতে হবে প্রথমে, ডেইরি ভাবার সঙ্গে সঙ্গে ঘাস করে ফেলতে হবে। ঘাসের ভিতর কোনটা ভালো? ঘাসের মধ্যে আমি এই পর্যন্ত যারার পুরো ঘাস পাই নাই, যারাই বেস্ট, যারা নেপিয়ার যেটা হয় ঘাস দিতে হবে, প্রচুর ঘাস করে আপনার এক্সপিরিয়েন্সটা নেবেন, হলো ভালো ভালো খামারি যারা, তাদের সাথে মিশবেন, তাদের খাওয়ার ম্যানেজমেন্ট, তার বডি, গরুর মেডিসিনের কি খাওয়াচ্ছে বা মেডিসিন ম্যানেজমেন্ট কি, গরুর জাতটা কি কাজ করছে, এটা নিয়ে নতুনদের বলছে। আর যারা পুরানো আছে ডেইরিতে, তারা আমার চাইতে ভালো জানে, তাকে আমার কিচ্ছু বলে না, তার থেকে শেয়ার আছে, আমার আমি শিখতে ভালোবাসি, হ্যাঁ, এই হলো ব্যাপার। আর পারস্পরিক যে সম্পর্ক আমাদের খামারের সম্পর্কটা, আপনি কি বলেন, গত বছরে যে খামার ছিল যেগুলো জানার মধ্যে 50%, আমার জানার মতো, আমার যদি 100 জন পরিচয় ছিল, 50 জনের গরু খামার গুজা ফেলছে নাই, আর দিতে পারছে না। আপনারা বসে বসে কোনো তথ্য দিচ্ছেন না, কোনো সাইন্টিফিক কোনো কিছু দিচ্ছেন না, আমরা কোনো রিসার্চ নাই, আপনার কোনো পেপারস নাই, কিচ্ছু নাই, আপনি খালি জাত উন্নয়ন, ফিজিয়ানে গরুর দুধ বাড়াও। আরে ফ্যাটেনিং তো একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা নিয়ে কোনো কাজ করতেছেন না, সেটা তো দরকার। মন ভাই অনেক সুন্দর আলোচনা করলেন, আপনার কাছে আসি কিছু শিখতে পারি, কিছু শিখলাম। আমার মনে হয় আমাদের ভিডিওটা যারা দেখছেন, যে খামারি ভাইরা, তারা কিছু শিখতে পারছেন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই মন ভাইয়ের জন্য দোয়া করুন, তিনি যেন ফ্যাটেনিং এবং ডেইরি যে মানে খামার করেছেন, তার খামারে যেন উন্নতি হয় এবং ভালো কিছু করতে পারে, সেই দোয়া করুন। আমি কিন্তু কিছু ছাড়ি নাই, আমি ডেইরিতে আছি, ফ্যাটেনিংও আছি, অতএব ভুল বুঝেন না কেউ।
মানে আমার কষ্টের জায়গাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি জানি যে এই ভিডিওটা তো আসলে প্রমোশনের জন্য না, ভিডিওটা জাস্ট আমার খামারি ভাইরা দেখবে, হ্যাঁ, তাদের একটু ধারণা ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ দেখার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে। এবং যারা এখনো আমার চ্যানেলটাকে, আমার পেজটাকে ফলো বাটনে ক্লিক করেনি, প্লিজ ফলো বাটনে ক্লিক করে সাথে থাকুন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।